আমাদের ডানকুনি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাতৃপ্রতিম প্রকাশ এখানে উপস্থিত রয়েছে। আমাদের হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব উপস্থিত আছে। বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরের হেড এখন আমাদের হাসিনার শবনম আছে, অচিন্ত, কবিরুল থেকে আরম্ভ করে সুরজিৎ থেকে আরম্ভ করে সমস্ত কাউন্সিলর, এক্স কাউন্সিলর বৃন্দ, সবাইকার নাম আমি নিচ্ছি না, অনেক সময় লাগবে। কল্লোল আছে, আছে আমার সুদীপকে দেখে আমার খুব ভালো লাগছে যে আজকেও বড় হয়ে গেছে। যে যখন আমি প্রথম আসি বাচ্চা ছেলে ছিল, আমার সঙ্গে সঙ্গে ঘুরত, আজ বড় হয়ে গেছে, 12 বছরে বক্তব্য রাখবে। আমার অত্যন্ত ভালো লাগছে এবং আমার সমস্ত আশীর্বাদ, সব শুভেচ্ছা ওর জন্য রয়েছে। আমি বক্তব্য বলার আগে একটু বলি যে গত কয়েকদিন আগে, দুদিন আগে দুজনে এখানে বক্তব্য রেখে গেছিলেন। 3 জন ছিলেন, শুভেন্দু অধিকারী, রাজীব ব্যানার্জি আর প্রবীণ ঘোষাল। তার ছবিও আমি দেখেছি, অর্ধেক চেয়ারের ওপর খালি ছিল। আজকের ছবিটা কিন্তু তুলে নিয়ে ওদের কাছে পাঠিয়ে দেবেন, দেখিয়ে দেবেন যে দেখ ভালো করে দেখে নে। বিজেপির যারা যারা আছে না, সব দূর থেকে শুনছে কি বলছি। বলি বাপু, ছবিটা ভালো করে দেখে নিয়ে তোমার দাদাদের কাছে পাঠিয়ে দিও। আর এটা তো এখনো নির্বাচনী প্রচার নয়, ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়ে গেলে নির্বাচনী প্রচারে নিশ্চয়ই আসবো। এটা একটু শোরুম দেখিয়ে দিয়ে গেলাম, গোডাউনটা নির্বাচনের পর, ডিক্লারেশনের পর দেখিয়ে দেবো। দেখুন, গত 10 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী রয়েছে এবং গত 2 মাস আগে বাঁকুড়ার এক মিটিং থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 2টো স্কিম ডিক্লেয়ার করেছিলেন। সেই 2টো স্কিমের একটা স্কিম হচ্ছে দুয়ারে সরকার। দুয়ারে সরকার মানে সরকার ব্লকে ব্লকে যাবে, গ্রামে গ্রামে যাবে, মিউনিসিপ্যালিটিতে যাবে, যার যা দরকার আছে সে আইনগত দরখাস্ত করলে আইনগতভাবে যা যা পাওয়ার তাই পাবে। আজ দুয়ারে সরকার সারা পশ্চিমবঙ্গব্যাপী ঘুরেছে এবং দুয়ারে সরকার চলছে। মানুষ তাদের যা যা চাওয়ার সেসব মানুষ চেয়েছে এবং মানুষ পেয়েছে। প্রায় 29 লক্ষ গত 1.5 মাসের মধ্যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সার্টিফিকেট পেয়ে গেছে, যাদের 4-5 বছর ধরে পেন্ডিং ছিল। যারা বিধবা ভাতা পান না, তারা আজ অনেকে বিধবা ভাতা পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজ করে দিয়েছে। আর একটা কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে স্বাস্থ্য সাথী কার্ড, আরে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মতো হবে। সেই কার্ড বাড়ির গৃহকর্ত্রীর নামে হবে। কেন গৃহকর্ত্রীর নামে আমি তাও বলে দেব। গৃহকর্ত্রীর নামে দরখাস্ত করবেন, 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি ফ্রি ট্রিটমেন্ট পাবেন। আপনার পরিবার গৃহকর্ত্রীর নামে কেন? গৃহকর্ত্রী শুধু তার স্বামীর নাম বা ছেলে মেয়ের নাম দেবে না, গৃহকর্ত্রী তার জন্মদাতা পিতা এবং মাতার নাম দেবে।
তারাও এই সুবিধা পাবে। আবার ছেলে যদি বিয়ে করে আলাদা করে সংসার করে তখন ছেলেও কিন্তু আলাদা করে কার্ড পাবে। তো 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় ট্রিটমেন্ট হাসপাতাল এবং নার্সিংহোমে পাওয়া যাচ্ছে। যেসব নার্সিংহোম আগে মাসি মারত, এখন সেই স্বাস্থ্য বিমার কার্ডে সেসব নার্সিংহোম এখন রমরম করে চলছে। আপনারা করেছেন তো স্বাস্থ্য বিমা কার্ড? একটু জোরে বলুন শুনি, গলার জন্যই নাকি করেছেন না? হ্যাঁ। আর শুনুন, পাড়ায় যদি বিজেপি সিপিএম কংগ্রেসের লোক থাকে তাহলে বলে ওরে দিদি দিচ্ছে কার্ডটা করে নে, কার্ডটা করে নে, শরীরটা বাবা ঠিক রাখ। আরে শরীর যদি ঠিকই না রাখবি মাঠে খেলবো কার সঙ্গে, খেলা হবে কার সঙ্গে? খেলতে গেলে খালি মাঠে তো আর খেলবো না, তো খেলার জন্য লোক চাই উল্টো দিকে। দিদির কার্ডে স্বাস্থ্যটা ঠিক কর। আগে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় যে 2020 জুন পর্যন্ত ফ্রি রেশন পাওয়া যাবে, পাচ্ছেন তো? হ্যাঁ কি না? এখন উনি বলছেন যে এই ফ্রি রেশন চলবে চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হয়ে এলে সারা জীবন রেশন ফ্রি পাবে। এই যে শুনে পুনে বিজেপি এখন একবারে খেপে গেছে, বলে মমতা এমন কি করলো? মমতা বন্দ্যোপাধ্যায় এমন করে দিয়েছে যে বিজেপির অবস্থা কাহিল, খ্যাপা খ্যাপা ষাঁড়ের মতো এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছে বঙ্গ বিজেপি। বঙ্গ বিজেপি খ্যাপা ষাঁড়ের মতো ঘুরে বেড়াচ্ছে, বলে তো সব অঙ্ক নষ্ট করে দিয়ে। তাহলে বিজেপি সিপিএম কংগ্রেসকে বলবেন খেয়ে নে, খেয়ে নে, দিদি বিনা পয়সায় খাবার দিচ্ছে, খেয়ে পেটটা ভরে খেয়ে নে। দিদি বিনা পয়সায় স্বাস্থ্য ট্রিটমেন্ট করবে, সব নিয়ে নে। দিদি যা দিচ্ছে সব নিয়ে নে, দিদির জন্যই রয়েছিস, দিদির জন্যই থাকবি, আর কেউ আসবে না তোদের বাঁচানোর জন্য। দেখুন, আমাদের একটা মমতা বন্দ্যোপাধ্যায় একটা গত বছর 2020 সালের শেষে একটা রিপোর্ট কার্ড তৈরি করেছেন। রিপোর্ট কার্ডগুলো আমরা বঙ্গধ্বনি যাত্রার মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে দিয়েছি। অনেকে পেয়েছেন, আবার হয়তো কেউ কেউ পাননি। পেয়েছেন তো অনেকে, হ্যাঁ কি না? যারা যারা দেখুন এই কার্ডের মধ্যে বলা আছে যে কি কি কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, তার রিপোর্ট দেয়া আছে। আমি পুরো রিপোর্ট পড়তে গেলে আমার অনেক সময় লেগে যাবে, আমি পুরোটা পড়বো না। দেখছি প্রকাশ হয়ে গেছে সামনে, প্রকাশ বাকিটা পড়ে দিবি। গত 10 বছরে বাংলার মানুষের দ্বিগুণ আয় হয়েছে। 2010-এ 51,543 টাকা ছিল গড় আয় বাংলার মানুষের। আজকে সেই গড় আয় 2019-এ এসে দাঁড়িয়েছে 1,09,491 টাকা। বিগত 10 বছরে বাংলার জিডিপি 4.51 লক্ষ কোটি টাকা থেকে বেরিয়ে 6.90 লক্ষ কোটি টাকা হয়েছে। আমাদের মাথার উপর ছাদ। বাংলা আবাস যোজনার মধ্যে 39,009 কোটি টাকা ব্যয় করে গ্রামীণ পরিবারগুলির জন্য 33.7 লক্ষ বাড়ি তৈরি করা হয়েছে। কৃষক বাংলার প্রাণ। কৃষি অনুসারী ক্ষেত্রে বাংলার বাজেট 2010 এবং 2011 ছিল 2,274 কোটি টাকা। সেইখান থেকে বাইরে 5 গুণ বৃদ্ধি হয়ে
আজ 2020-2021-এ 10,648 কোটি টাকা হয়েছে। প্রথম 5 বছরে কৃষক পরিবারের গড় আয় 48,192 থেকে 78,707 টাকা হয়েছে। তপশিলি জাতি উপজাতি তাদের জন্য বিগত 10 বছরে কল্যাণ প্রকল্পের জন্য দুগুণ বৃদ্ধি পেয়ে 2,24 কোটি টাকা হয়েছে। কন্যাশ্রী প্রকল্পে আজকে গরিব ঘরের মেয়েরা আজকে 25,000 টাকা করে পাচ্ছে ক্লাস 9-10 থেকে। হ্যাঁ কি না বলুন, পাচ্ছে তো? তাহলে আজকে তারা নিজের পায়ে দাঁড়াচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমার বাংলার মেয়ে, তারা পয়সার অভাবে শিক্ষা হবে না, তা হবে না। আমার বাংলার মেয়েও ডাক্তার হবে, আমার বাংলার মেয়ে ইঞ্জিনিয়ার হবে, আমার বাংলার মেয়ে সরকারি কর্মচারী হবে, আমার বাংলার মেয়ে প্রফেসর হবে। পুরুষদের সঙ্গে সমতালে তারা কাজ করবে। আজ কন্যাশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে সেই জায়গা করেছে। এই যে আপনারা আমার সামনে যত মহিলারা বসে আছেন, আগে কি হতো? আগে হতো কি আপনাদের, আমার বউয়ের ক্ষেত্রেও হয়েছে যে ভালো ছেলে খোঁজ করার জন্য এর ক্ষেত্রে এর বাবা, ওর বাবা, তার বাবা, পাত্রের বাবার পিছন দৌড়তে হতো, তাই তো? নাকি না? তাই ঠিক কিনা? আর এখনকার মেয়েরা যখন পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে প্রফেসর হবে, সরকারি কর্মচারী হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, টিচার হবে, তখন ঠিক উল্টো পুরাণ। ভালো ভালো ছেলের বাবারা মেয়ের বাবা মার পায়খানা ঘুরবে, বলে বিয়ে দাও তোমার মেয়ের সঙ্গে, তাই তো? আজকে সেই জায়গা হয়েছে। দেখুন, অনেক বড় রিপোর্ট, আমি অনেক সময় লাগবে, আমার অনেক বক্তব্য আছে, তবু বলে যাই যে উৎকর্ষ বাংলার জন্য জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট ইনফরমেশন সোসাইটির পুরস্কার পেয়েছে 2019-এ। সবুজ সাথী সাইকেল পেয়েছে না ক্লাস 9-10-এর মেয়েরা? হ্যাঁ কিনা? একটা সাইকেল মানে কিন্তু শুধু সাইকেল নয়। একটা মেয়ের কাছে একটা সাইকেল মানে 2 চাকার প্যাডেলের 2 চাকার সাইকেল নয়। সেই মেয়েটির জীবন গড়ার হচ্ছে যে একটা যন্ত্র। বাড়িতে কেউ নেই, গ্রামের মধ্যে রয়েছে, বাড়িতে কেউ ঘরে ছেলে নেই, বাবা মা অসুস্থ, রাত্রি 9টার সময় সেই মেয়ে সাইকেল নিয়ে এসে ডানকুনিতে এসে ডাক্তারের সঙ্গে কথা বলে ওষুধ নিয়ে যেতে পারবে। গ্রামের মেয়ে সাইকেল নিয়ে এসে ডানকুনিতে আসবে, স্কুল করবে। গ্রামের মেয়ে সাইকেল করে নিয়ে এসে ডানকুনি যারা আছে তারা সাইকেল করে দিয়ে কলেজে যেতে পারবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গা কাজ করে দিয়েছে। সাইকেল মানে একটা মেয়ের কাছে শুধু সাইকেল নয়, একটা সাইকেল মানে একটা মেয়ের কাছে নিজের কেরিয়ারকে তৈরি করার, নিজের প্রতি কনফিডেন্সকে বাড়ানোর জন্য একটা মেকানিজম মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। সেই সবুজ সাথীর জন্য জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট ইনফরমেশন সোসাইটির পুরস্কার পেয়েছে 2019 সালে। কন্যাশ্রী প্রকল্প একটু আগে বলে গেলাম, সেই কন্যাশ্রী প্রকল্পের জন্য দি হেগের জাতিসংঘের পাবলিক সার্ভিস পুরস্কার পেয়েছেন 2017 সালে। পথদিশা স্কচ ফাউন্ডেশন কর্তৃক স্কচ স্মার্ট গভর্নেন্স অর্ডার অফ মেরিটের পুরস্কার পেয়েছে 2018 সালে। এছাড়াও অনেক পুরস্কার আছে, আমি অত ডিটেলসে আমি আপনাদের কাছে বলতে গেলে আমার অনেক সময় লেগে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে গত কয়েকদিন আগে বাজেট করেছে, সেই বাজেটে আজকে শিডিউল কাস্ট, তপশিলি জাতি এবং উপজাতির জন্য 20,000
পাকা বাড়ি নির্মাণ করবেন এবং তার জন্য ১,৫০০ কোটি টাকা তিনি বরাদ্দ করেছেন। আমাদের ছেলেমেয়েরা ইংরেজি মিডিয়াম স্কুলে পড়তে পারে, কিন্তু একটা গরিব শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের ছেলেমেয়েরা ইংরেজি স্কুলে পড়বে কি করে? তাদের তো পয়সা নেই। ইংরেজি স্কুলে পড়লে নিঃসন্দেহে ছেলে মেয়ে তারা যারা আছে তারা কম্পিটিটিভ ওয়ার্ল্ডের মধ্যে ঢুকতে পারবে। এখন কম্পিটিশনের যুগ, সারা ভারতবর্ষের চাকরির জন্য তারা দরখাস্ত করতে পারবে। ইংরেজি জানলে ভারতবর্ষের বাইরে বিশ্বেও যেতে পারবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের জন্য আগামী 1 বছরে 100খানা ইংরেজি স্কুল তৈরি করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া হিন্দি, উর্দু, কুর্মি ভাষায় 100খানা স্কুল তৈরি করবে। অলচিকি ভাষায় 500 স্কুল হবে। কৃষক বন্ধু প্রকল্প, যে কৃষকরা এখন 5,000 টাকা করে বার্ষিক ভাতা পাচ্ছে, সেই কৃষকরা এখন 6,000 টাকা করে ভাতা পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখন করে দিয়েছেন কি জানেন? 60 বছরের বয়স হয়ে গেলে 60 বছর বয়স হয়ে গেলেই যে কোনো মানুষ 1,000 টাকা করে পেনশন পাবে। 1,000 টাকা করে পেনশন পাবে। স্বামীর বয়স 60 হয়ে গেলে 1,000 পাবে, স্ত্রীর বয়স 60 হয়ে গেলে 1,000 পাবে। 1,000 টাকা করে পেনশন। বিধবা ভাতা আগে ছিল কি 60 বছর বয়স না হওয়া পর্যন্ত বিধবা ভাতা কেউ পেত না। এখন মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলেছেন যে যে কোনো সময় যে কোনো মেয়ের বিপদ আসতে পারে, সেই বিপদের জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বয়সেই বিধবা হোক না কেন সে বিধবা ভাতা পেনশন পাবে। সে 25 বছর বয়সী হোক, 30 বছর বয়সী হোক, 35 বছর বয়সী হোক। আগে 60 বছরের আগে পাওয়া যেত। গ্রামীণ রাস্তা, বামফ্রন্ট যখন যায় তখন গ্রামীণ রাস্তা তৈরি হয়েছিল 12,442 কিলোমিটার। আর গত 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন 79,017 কিলোমিটার। রাজ্যে যতই যে সড়ক রাস্তা আছে তার মেরামতি করার জন্য লেফট ফ্রন্ট যখন যায় তখন করেছিল 1,539 কিলোমিটার, আর আজকে দাঁড়িয়ে আছে 4,497 কিলোমিটার। খাদ্যপণ্য মজুদ রাখার জন্য যে গোডাউন বিভিন্ন প্রকল্পের মধ্যে, এটা লেফট ফ্রন্ট যখন যায় তখন ছিল 68,000 টন, আর এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় হয়েছে 11 লক্ষ টন খাদ্যশস্য মজুত করা যায়। মোদিজি শুনে নেবেন, মোদিজি শুনে নেবেন, শুনে নেবেন। পড়াশুনো তো কিছুই করেন না, আর আপনাকে যারা ব্রিফ করে তারা উল্টো পাল্টা ব্রিফ করে। শুনে নিন, শুনে নিন। আজকে ইলেকট্রিসিটি কানেকশন, বিদ্যুতের কানেকশন লেফট ফ্রন্ট যখন যায় তখন ছিল 55%, এখন হয়েছে কত? 99.8%। লো ভোল্টেজ এরিয়া, লো ভোল্টেজ এরিয়া আগে ছিল কত? 324 লেফট ফ্রন্ট যখন চলে যায়, আর এখন হচ্ছে মাত্র 24টা। বাড়িতে পাইপ লাইনের জল, সেই পাইপ লাইনের জল মোদিজি অনেক কথা বলে গেছে বাড়িতে পাইপ লাইনের জলের জন্য। শুনে রাখুন, মোদিজি লেফট ফ্রন্ট যখন যায় তখন ছিল 39%, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শেষ হয়ে গেছে 56%। 15% হচ্ছে পাইপ লাইনের মধ্যে রয়েছে।
আপনি দেখবেন এই কানাইপুরে যে রাস্তা দেখবেন, ওখানে আজকে আমাদের উত্তরপাড়ায় প্রায় 16,000 কোটি টাকা দিয়ে আজ উত্তরপাড়ায় যে জল প্রকল্প তৈরি হয়েছে, সেই জল প্রকল্পের মাধ্যমে গোটা শ্রীরামপুর সাব ডিভিশনে আজ বাড়ি বাড়ি জল দেওয়ার ব্যবস্থা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুর সাব ডিভিশনে কোনো জলের অভাব হবে না। আজ 15% পাইপ লাইন নিয়ে আছে, যে কোনো মুহূর্তে চলে যাবে। আমি গতকাল আর পরশু জানেন বাঁকুড়ার গ্রামে গ্রামে ঘুরেছি। কাঞ্চনপুর বলে একটা গ্রাম আছে বাঁকুড়ায়, সেই কাঞ্চনপুর গ্রামে যখন গেছি তখন তারা বলেছে তখন যে হ্যাঁ দিদিমণি কাজ করেছে। দিদিমণি করোনার সময় কাউকে আমরা দেখতে পাইনি, কিন্তু দিদিমণির জন্য এবং তৃণমূলের জন্য আমরা খেতে পেয়েছি। করোনার সময় একমাত্র দিদিমণিকে দেখতে পেয়েছি। আমরা এখানে কখনো ভাবিনি পাকা রাস্তা হবে, আগে কখনো ভাবিনি পাকা রাস্তা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পাকা রাস্তা হবে। আবার বলছে আমরা কখনো ভাবিনি যে আমাদের ঘরে খাবার জল ঢুকে যাবে। মমতাদির জন্য তাই হয়েছে। ভোটটা এবার আমরা আপনাদেরই দেবো। পদ্ম ফুলে দিয়ে ভুল করেছিলাম, ভোটটা এবার আপনারাই পাবেন। আজ তারা বলছে একটা ছোট্ট অভিজ্ঞতা এর মধ্যে শেয়ার করে নিই আপনাদের সঙ্গে। কাঞ্চনপুরের একটি লোকের কাছে আমি মানুষরা বসেছিল চুপ করে, 8-10 মিনিট ধরে আমি তাকে বলে বোঝাচ্ছিলাম। তিনি সব শুনলেন। শুনে কি বললেন জানেন? শুনে বললেন, দেখুন দিদি অনেক কাজ করেছে, দিদিমণি অনেক কাজ করেছে, এত কাজ কেউ করেনি। কোনদিন আমরা দেখিনি। তার বয়স প্রায় 65 বছর, আমারই বয়স। তার কোনদিন কেউ কাজ করেনি। ভোট আগে পদ্ম ফুলে দিয়েছি, অনেক কিছু বলেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, করেনি কিছু। ভোটটা এবার নিশ্চয়ই আপনাদের দেব, কিন্তু আপনাদের কাছে আমার একটি কথা আছে। আপনি যখন এসেছেন দিদিমণির কানে কিন্তু একটি কথা আপনাকে পৌঁছতে হবে। আমি বললাম বলুন, আপনি কি বলছেন? বলে দেখুন, ভোট আমরা দেব, মমতা বন্দ্যোপাধ্যায় আবার তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হয়ে আসবে, কিন্তু দিদিমণি কেন তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হয়ে ফিরে এলে যে বিশ্বাসঘাতক গুলো চলে গেছে বিজেপিতে, তাদের যেন ফিরিয়ে না নেয়। আপনি তো আমার মনের কথা বললেন। বলো হ্যাঁ, আমিও আমার মনের কথা বলছি। দিদিমণি সব ভালো, দিদিমণি একটু দুর্বল আছেন, একটুখানি কেউ এসে কেঁদে পায়ের তলায় পড়ে গেলে স্যার তাকে মাফ করে দেয়। তাই এদের যেন দিদিমণি যেন মাফ না করে, দিদিমণি যেন এদেরকে যেন ফিরিয়ে না নেয়। এটা একটা গ্রামের মানুষের কথা, একটা গ্রামের মানুষের অনুভূতির কথা আমি আপনাদের কাছে বললাম। গ্রামের মানুষরাও কিন্তু বিশ্বাসঘাতকদের সম্বন্ধে ভাবছে। আমি আসবো সেই চ্যাপ্টারে, একটু একটু করে আসবো, পরপর আসতে হবে তো, ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার। তো আমরা এখানে কাজ করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়। আমরা যে কাজ করেছি, যে বিগত শিক্ষাক্ষেত্রে কন্যাশ্রী প্রকল্পের মধ্যে প্রায় 1 লক্ষ যুবতী আজকে উপকৃত হয়েছে। স্বাস্থ্যসাথীর আওতায় বাংলার প্রতিটি নাগরিক পরিবার পিছু 5 লক্ষ টাকা পাচ্ছেন। এবং আপনারা জানেন কি, যে মাত্র 1.5 মাসের মধ্যে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার স্বাস্থ্যসাথী কার্ডে স্বাস্থ্যসাথী ট্রিটমেন্টের জন্য প্রায় 300 কোটি টাকা খরচ করেছেন। 9.5 কোটি মানুষকে বিনামূল্যে খাদ্য দিয়েছে। 34 লক্ষ গ্রামীণ আবাস তৈরি হয়েছে। বিদ্যুৎ পরিষেবা তো আমি আপনাদের কাছে বলেই গেলাম। মোদিজি আপনি কি করলেন? আপনি তো অনেক বড় বড় বক্তৃতা দিয়ে গেলেন এখানে। আপনি বললেন যে আপনার যে হুগলি জেলায় শিল্প, সেই শিল্প আজ বন্ধ হয়ে গেছে। আমি আপনাদের কাছে বলি, মোদিজি শুনে নিন যে
হেস্টিংস জুট মিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার খুলেছে। গন্ডলপাড়া জুট মিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার খুলেছে। ওয়েলিংটন জুট মিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার খুলেছে। কিন্তু দু একদিন ধরে আজকে এই ওয়েলিংটন জুট মিল বন্ধ হয়ে রয়েছে। কেন জানেন? যে জুট সাপ্লাই করতে পারছে না। কে করবে? জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া। তার চেয়ারম্যান কে, তার তো নাম তো আপনারা জানেন। তিনি আসার পরেই সেই জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া এখন লুট কর্পোরেশন অফ ইন্ডিয়া হয়ে গেছে। তাই জন্য আজকে জুট মিলগুলো বন্ধ হতে চলছে। আর ইন্ডিয়া জুট মিল, শ্রীরামপুরের ইন্ডিয়া জুট মিল, সেই শ্রীরামপুরের ইন্ডিয়া জুট মিল আগামী 15ই মার্চ থেকে ইন্ডিয়া জুট মিল খুলবে। কিন্তু আপনি মোদীজি, আপনি উত্তর দিয়ে যান। আপনি যা দেখুন না, মমতা বন্দ্যোপাধ্যায় ডানকুনিকে কোন জায়গায় নিয়ে গেছে। ডানকুনিতে যে ইন্ডাস্ট্রি হয়েছে, রেলওয়ে ইন্ডাস্ট্রি, সেই রেলওয়ে ইন্ডাস্ট্রি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজ রেলওয়ে ইন্ডাস্ট্রি হয়েছে। আপনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেনি। আরে মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল বলেই তো আজ ডানকুনি থেকে আপনি ফ্রেট করিডোরের স্বপ্ন দেখছেন। ফ্রেট করিডোর তো করে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আরে মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল বলেই তো আপনি তো সেজে গুজে এসে দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো রেলে উদ্বোধন করে গেলেন। যা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভেবেছে সেইভাবে আজ কাজ করেছেন। আর আপনি সেজে গুজে এসছেন, পীযূষ গোয়েলকে সঙ্গে নিয়ে সেজে গুজে মাথায় টিপ টিপ পরে এসে গেছেন আপনি সেই প্রজেক্টকে উদ্বোধন করতে। একবারও আপনার মনে হলো না, মোদীজি আপনি তো প্রধানমন্ত্রী দেশে, আপনার তো সমস্ত কিছুর ঊর্ধ্বে ওঠা উচিত। আপনার একটা স্ট্রেচার আছে। আমি আপনার কাছে এক্সপেক্ট করেছিলাম যে প্রধানমন্ত্রী স্ট্রেচারে আপনি কথা বলবেন। আপনি তো একবার বলতে পারতেন যে 2010-11 সালে তদানীন্তনকালের রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়ার রেলের প্রজেক্টে, মেট্রো রেল প্রজেক্টের উদ্বোধন করেছিল। আপনার সাহস হয়নি এই কথা বলার। আসলে আপনি বেসিক্যালি কাপুরুষ মানুষ, ভীতু মানুষ, সেই জন্য আপনার সাহস হয়নি এই কথা বলার যে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিম, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা শুরু করেছিল আমি সেটাকে শেষ করলাম। তাহলেও বুঝতাম নরেন্দ্র মোদী আপনি একটা প্রাইম মিনিস্টারের স্ট্রেচারের কথা বলে গেছেন। আপনি যা বক্তৃতা সেদিন করে গেলেন আমার মনে হলো না একবারও যে এটা প্রধানমন্ত্রী স্ট্রেচারের বক্তৃতা। মনে হলো একটা বিজেপির ব্লক লেভেলের যে থাকে, যে সমস্ত নেতারা থাকে, সেই নেতাদের মতো আপনি বড় বক্তৃতা দিয়ে গেলেন। আপনাকে উত্তর দিতে হবে নরেন্দ্র মোদী, আপনাকে উত্তর দিতে হবে যে বার্ন স্ট্যান্ডার্ড মমতা বন্দ্যোপাধ্যায় রেলের ওয়াগান সাপ্লাই করে দিয়ে, অর্ডার দিয়ে যে বার্ন স্ট্যান্ডার্ডকে বাঁচিয়ে রেখেছিলেন সেই বার্ন স্ট্যান্ডার্ড বন্ধ করলেন কেন? আপনাকে উত্তর দিতে হবে। আপনাকে উত্তর দিতে হবে ডানলপ নিয়ে। ডানলপে যে বন্ধ হয়ে আছে 2016 সালে পশ্চিমবঙ্গ সরকার সমস্ত পার্টির সঙ্গে কথা বলে রেজুলেশন নিয়ে এই ডানলপকে অধিগ্রহণ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে 2016 সালে প্রস্তাব পাঠিয়েছিল। আজ 2016 থেকে 2021 আপনারা সেই প্রস্তাবে কোনো কাজ করেননি। আপনাকে উত্তর দিতে হবে। আপনাকে উত্তর দিতে হবে নরেন্দ্র মোদী, আপনাকে উত্তর দিতে হবে। বাবুল সুপ্রিয়কে তো আপনি হেভি ইন্ডাস্ট্রির মিনিস্টার করেছিলেন। সে হেভি ইন্ডাস্ট্রির মিনিস্টার থাকা সত্ত্বেও কেন সেন্ট্রালে, আসানসোলের সেন্ট্রালে বন্ধ হয়ে গেল? আপনাকে উত্তর দিতে হবে। আপনাকে উত্তর দিতে হবে ডানকুনি কোল কমপ্লেক্স এই ডানকুনিতে রয়েছে, সেইখানে কেন 169টা কর্মীকে ছাঁটাই করা হয়েছে তার উত্তর আপনাকে দিতে হবে। আপনাকে উত্তর দিতে হবে কেন আপনি
আজ বিক্রি করে দিতে চাইছেন, তার উত্তর দিতে হবে। আপনাকে বলতে হবে, নরেন্দ্র মোদী আপনাকে বলতে হবে কেন কেন হিন্দুস্তান কেবলস আজ বন্ধ হয়ে গেছে, সেটা আপনাকে বলতে হবে। আপনাকে বলতে হবে নরেন্দ্র মোদী, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, যে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে 18,000 কর্মী কাজ করত, সেই 18,000 কর্মী থেকে আপনারা কমিয়ে নিয়ে এসে 9,000 করেছেন, তার উত্তর দিতে হবে। আপনাকে উত্তর দিতে হবে নরেন্দ্র মোদী, যে দুর্গাপুর অ্যালয় স্টিল কেন বিক্রি করে দিলেন, তার উত্তর দিতে হবে। আপনাকে উত্তর দিতে হবে দামোদর ভ্যালি কর্পোরেশন, দামোদর ভ্যালি কর্পোরেশনের দুর্গাপুর ইউনিট, যে ইউনিট রয়েছে সেই ইউনিট আজকে ডিটিপিএস বলে আছে, সেই ইউনিট আজকে বন্ধ করে দিলেন। হাজার হাজার কর্মী আজকে বেকার হয়ে গেল। আপনি শিল্পের গান গাইতে এসছেন, আপনি শিল্পের গান গাইতে এসছেন। আপনি বাংলায় কটা শিল্প দিয়েছেন? আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি কটা শিল্প দিয়েছেন 2014 থেকে 2021? বলুন, কেন্দ্রীয় কোন শিল্প আপনি তৈরি করতে পেরেছেন? কোন শিল্প করতে পারেননি। আর মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিল বলে ডানকুনিতে কত বড় ইন্ডাস্ট্রি আজকে তৈরি করে দিয়ে গেছে, নিজের চোখে এসে দেখে যাবেন, নিজের চোখে এসে দেখে যাবেন। আজ সমস্ত মিথ্যে কথা, এত মিথ্যে কথা বলতে পারে কোন মানুষ নরেন্দ্র মোদীকে না দেখলে বোঝা যায় না। উনি মোটামুটি মিথ্যে কথা বলাটাকে একটা শিল্পকলার মতো করে নিচ্ছেন। আর্ট হয়ে গেছে ওনার কাছে। বলুন তো, ভারতবর্ষের সবচেয়ে বড় অভিনেতার নাম কি? কেউ বলবে অমিতাভ বচ্চন, কেউ বলবে শাহরুখ খান, কেউ বলবে সলমান খান, এই তো বলবেন। আমি বলবো ভারতবর্ষের সবচেয়ে বড় অভিনেতার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। অত বড় অভিনেতা বোধহয় ভারতবর্ষের জন্ম। এত সুন্দর করে মিথ্যে কথা বলতে পারে, এত অভিনয় করে মিথ্যে কথা বলতে পারে, তা ভারতবর্ষে কেউ নেই। আপনি তো বলেছিলেন নরেন্দ্র মোদী, যে আপনি 2014 সালে বলেছিলেন যে প্রতি বছরে আমি 2 কোটি লোককে চাকরি দেবো। 7 বছর হয়ে গেল, কত হলো? 14 কোটি, তাই তো? 14 কোটি হলো না? তা 14 কোটি যদি হয়ে থাকে, আপনি 14 কোটি লোককে চাকরি দিয়েছেন? দেননি। আমি 14 কোটিও বলছি না, আমি 10 কোটিও বলছি না, 5 কোটিও বলছি না, আমি 1 কোটিও বলছি না। আমি আজকের এই মঞ্চ থেকে বলে যাই, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, আপনাদের যদি হিম্মত থাকে একটা লিস্ট ঝুলিয়ে দিন, যে লিস্টে 50 লক্ষ লোককে আপনি চাকরি দিয়েছেন, সেই লিস্টটা আপনি একবার ঝুলিয়ে দিন, মানুষ একটু দেখে দিন। কত মিথ্যে কথা বলতে পারে, কিছুই তো করলেন না। আপনাদের কোনো এজেন্ডা নেই, আপনাদের কোনো এজেন্ডা নেই। আপনি এখানে, আমি একটু আইন শৃঙ্খলার 2-3টে কথা বলে যাচ্ছি। মোদীজি শুনে নেবেন, ভিডিও তো আপনাদের কাছে যায়, আমার প্রতিটি বক্তৃতার ভিডিও সব যায়, আমি জানি। আমাদের ফোন ট্যাপ করা থাকে, আমাদের ফোন সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি দিয়ে ফোন ট্যাপ করা রয়েছে, তাও আমরা জানি, তাও আমরা জানি। আমি শুনে নিন, যে ক্রাইম নিয়ে আপনি বলে গেছেন না, তা আপনাকে বলি, এভারেজ ক্রাইম 2019 পর্যন্ত এভারেজ ক্রাইম, সারা ভারতবর্ষের এভারেজ ক্রাইম, সেটা হচ্ছে কত জানেন? অল ইন্ডিয়া এভারেজ কাভারেজ হচ্ছে 385.5%। 385.5%। কেরালা 1287.7%। গুজরাট 631.6%। হরিয়ানা 577 থেকে 0.4%। মধ্যপ্রদেশ 478.9%। আসাম 385.8%। কাদের সরকার? এগুলো বিজেপির সরকার, কেরালা বাদ দিয়ে। আর ওয়েস্ট বেঙ্গল কত জানেন? ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 193.7%। আপনি বলেছেন না বাংলার মেয়েরা সুরক্ষিত নয়? বাংলার মেয়েরা সুরক্ষিত করার আগে
আপনি বিজেপির যারা মহিলা কর্মী আছে না তাদেরকে সুরক্ষিত করুন। পশ্চিম বাংলায় তাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। সন্ধ্যের পর আর বিজেপির পার্টি অফিসে তারা ঢুকতে পারছে না। অনেক ভিডিও আমরা দেখতে পাচ্ছি। আজকে ধর্ষণ 2019 উত্তরপ্রদেশে ধর্ষণ 59,853টা, রাজস্থান 41,550, মহারাষ্ট্র 37,144, আসাম 30,025, ওয়েস্ট বেঙ্গল 30,394। তাহলে আপনি কার সঙ্গে তুলনা করবেন? আমার অনেক বড় লিস্ট আছে। এসব লিস্ট করতে গেলে আমার প্রচুর কথা বলতে হবে, প্রচুর আমার আসল জায়গাগুলো বলা হবে না। তো লিস্টটায় যাই দেখা যাচ্ছে, হয় মোদিজি আপনি একদমই পড়াশুনো করেন না, না হলে মোদিজি আপনাকে কেউ ভুল ব্রিফ করে। আসলে মোদিজি আপনাকে নিয়ে একটা রহস্য আছে, জানেন তো? সেই রহস্যটা হচ্ছে, আচ্ছা আপনি কি সত্যি কোনো স্কুলে কলেজে পড়েছেন? হ্যাঁ, এখনো স্কুল কলেজে পড়েছেন? আপনি এখনো পর্যন্ত একজনও কেউ বলেনি যে আমি নরেন্দ্র মোদীর সহপাঠী ছিলাম। সারা ভারতবর্ষে গুজরাটে কেউ কিন্তু ক্লেম করেন। আপনার সার্টিফিকেট নিয়েও রহস্য রয়েছে। ন্যাচারালি আপনি কোথায় কি শিক্ষা পেয়েছেন সেটা আমরা বুঝতেই পারছি। আপনি যখন বক্তৃতা দেন, আপনি যে ভাষায় কথা বলেন একজন প্রাইম মিনিস্টার হয়ে, তখন তো মনেই হয় যে এই লোকটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী। এর এই স্ট্রেচার, এইভাবে বক্তৃতা দেয়, এইভাবে আঘাত করে, এভাবে কোন মুখ্যমন্ত্রীদের বলে, কোন মহিলা মুখ্যমন্ত্রীকে এইভাবে অপমান করে। আসলে আপনার মান অপমান কোনোটারই জ্ঞান নেই। ক্ষমতার আপনি আজ অন্ধ হয়ে গেছেন, তাই যা ইচ্ছে তাই আপনি বলছেন। আসলে আপনাদের কোনো এজেন্ডা নেই, আপনাদের কোনো এজেন্ডা নেই। যে এজেন্ডা নেই বলেই আজ আপনারা এই কথা বড় বড় কথা বলে যাচ্ছে। আপনাদের তো দুটো এজেন্ডা, মাত্র দুটো এজেন্ডা। একটা এজেন্ডা হচ্ছে ধর্মে ধর্মে লড়াই লাগিয়ে দাও, লাগিয়ে দাও, ধর্মে ধর্মে লড়াই লাগিয়ে দাও, রাইট লাগিয়ে দাও। এই তো একটা এজেন্ডা। আর একটা হচ্ছে স্লোগান। আমরা ছোট থেকে অনেক রাজনৈতিক স্লোগান শিখে এসছি, শুনে এসছি। এই স্লোগান কি না? জয় শ্রীরাম। এর বাইরে তো আপনাদের কোনো স্লোগান নেই, আপনাদের তো কোনো রাজনৈতিক স্লোগান নেই। জয় শ্রীরাম। এই 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 জয় শ্রীরাম ছাড়া আপনাদের তো কোনো স্লোগান নেই। আমার শ্রীরামে, জয় শ্রীরামে আমার কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই। আমার আজ থেকে 50 বছর আগে আমার পৈতে হয়েছিল। সেই 50 বছর ধরে সকালবেলায় যতক্ষণ না পর্যন্ত গায়ত্রী মন্ত্র জপ করি, যতক্ষণ না পর্যন্ত মা কালীর পুজো করি, যতক্ষণ না শিবের মাথায় জল ঢেলে বলি মহাদেব মহাত্মনে মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হরণ দেব মকরায় নমো নমো, যতক্ষণ না বগলামুখী জপ করি, যতক্ষণ না হনুমান চালসে পড়ি, যতক্ষণ না শ্রীরামের স্তুতি পড়ি, যতক্ষণ না চণ্ডী পাঠ থেকে পড়ে বলি যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সমস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সমস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ, যা দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সমস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যতক্ষণ না পর্যন্ত মা লক্ষ্মীকে পুজো করি ততক্ষণ পর্যন্ত এক গ্লাস জল পর্যন্ত আমি খাই না। আর দিনের শেষে যখন রাত্রিবেলায় বাড়ি ফিরি, সবাই যখন ঘুমিয়ে যায়, আমার স্ত্রী ডাইনিং টেবিলে বসে থাকে, আমার খাবার নিয়ে ঢুকে বলি আর 20টা মিনিট সময় দাও প্লিজ, একবার ঠাকুর ঘরে গিয়ে পুজো করে আসি, তারপর খাবার খাই। আমাকে হিন্দু ধর্ম বিজেপি এবং RSS এর কাছে শিখতে হবে না।
আমাকে বিজেপি আরএসএস সঙ্গে যেতে শিখতে হবে না। আমার শ্রীরাম আমার মায়ের মা আমার মন্দিরে থাকে। আমার শ্রীরামের আমি পুজো করি। আমার শ্রীরামকে, আমার শ্রীরাম আমার বুকের হৃদয়ের মধ্যে থাকে। আমার শ্রীরাম আমার মাথার উপর থাকে। আর আপনারা শ্রীরামকে নিয়ে ব্যবসা করেন, আপনারা শ্রীরামকে নিয়ে রাজনীতি করেন, আপনারা শ্রীরাম নিয়ে রাজনীতি করে ক্ষমতায় আছেন। আপনাদের ধিক্কার জানাই। আপনারা এই হিন্দু ধর্মের আবেগকে নষ্ট করেছেন। আপনারা হিন্দু ধর্মের আবেগকে নষ্ট করেছেন। আমার দাম তো, গলার দাম তো কোথায় 5 কোটি নাকি 8 কোটি নাকি 10 কোটি। শুধু কতগুলো কথা বলে নেবো, তারপরে বলবো। শুনুন, মাত্র কয়েকটা ইলাস্ট্রেশন দেবো, বেশি দেওয়া যাবে না, অনেক আছে। আসারাম বাপু, আসারাম বাপু কাদের লোক? বিজেপি আরএসএস এর লোক। সেই আসারাম বাপু তার লাইফ ইমপ্রিজনমেন্ট হয়েছে টিল ডেথ 2018 সালে। কেন জানেন? একটি বাচ্চা মেয়েকে রেপ করার জন্য। একটি বাচ্চা মেয়েকে রেপ করার জন্য গুরমিত রাম রহিম বাবা 2018 সালে তার কনভিকশন হয়েছে, 20 বছর জেল হয়েছে। কেন জানেন? একজন মহিলাকে ধর্ষণ করার জন্য। বাবা রামপাল হরিয়ানা, তার জেল হয়েছে মার্ডার করার জন্য এবং আশ্রম থেকে ইল্লিগাল অ্যাবর্শন করত সেই জন্য। বাবা নিত্যানন্দ চার্জ হয়েছে কিসের জন্য জানেন? মহিলাদের নিয়ে এসে নোংরা ভিডিও করে বাজারে ছাড়তো, তার জন্য আজ তার জেল হয়েছে। লিস্ট আমার অনেক দীর্ঘ। আজ 8ই জানুয়ারি 2021 একটা মন্দিরে একজন প্রিস্ট, তার নাম হচ্ছে সত্যনারায়ণ। সেই সত্যনারায়ণ একটা প্রিস্ট, সে গ্যাংরেপ করেছে ফারুক্কাবাদে উত্তরপ্রদেশে একটি বাচ্চা মেয়েকে। বলুন তো, আমার ধর্মের আবেগে লাগে না? আমার ধর্মের আবেগে লাগে না? আমারও তো ধর্মের আবেগে লাগে। আজকে যে মেয়েরা আমার রয়েছে, সেই মেয়েরাই তো, অনেক মেয়ে রয়েছে, তারা তো আমার মেয়ের মতো। এরাই তো আমার জ্যান্ত মা কালী, এরাই তো আমার জ্যান্ত মা দুর্গা, এরাই তো আমার জ্যান্ত মা লক্ষ্মী, এরাই তো আমার জ্যান্ত মা সরস্বতী। সেই তাদের মধ্যে থেকে তুলে নিয়ে যে কয়েকজন প্রিস্ট যারা বিজেপি এবং আরএসএস ব্যাক করে আজ তাদের ধর্ষণ করছে। আমারও হিন্দু ধর্মের আবেগে লাগে মোদিজি, আমারও হিন্দু ধর্মের আবেগে লাগে, আমারও হিন্দু ধর্মের আবেগে লাগে। শুনুন মোদিজি, বিজেপি আরএসএস এর সাধুদের দিয়ে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে মেসেজ করিয়ে আমার মাথার দাম 5 কোটি 10 কোটি রাখুন, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই। আমার শুধু একটাই শর্ত, বলুন কোন জায়গায় গেলে আমার মাথাটা আপনি কেটে নেবেন, আমার তাতেও কোনো আপত্তি নেই। কিন্তু নরেন্দ্র মোদী, তোমাকে একটা কথা বলতে হবে ভারতবর্ষের মানুষের কাছে, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাংসদের মাথা কেটে নিলে ভারতবর্ষে একটি মহিলাও ধর্ষিতা হবে না। সেই কথা তোমাকে দিতে হবে, সেই কথা তোমাকে দিতে হবে। তুমি কি ভেবেছো যা ইচ্ছে তাই বলে যাবে আর আমরা সহ্য করে যাব? কোন একজন বলল উত্তরপ্রদেশ থেকে নাকি একজন এসছে, কে একজন, সেই উত্তরপ্রদেশ থেকে ওদের বিজেপির কোন নেতা বললো যে পশ্চিমবাংলাটাকে আমরা উত্তরপ্রদেশ করে দেবো। আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো না উত্তরাই নাকি? তাই বললাম উত্তরপ্রদেশে 2018 ন্যাশনাল ক্রিমিনাল রেকর্ড পুরো রিপোর্ট অনুযায়ী 2 মিনিট অন্তর একটা করে ধর্ষণ হয়। উত্তরপ্রদেশ বাংলাটাকে তাই করতে চান নাকি? বাংলাটাকে তাই করতে চান? আমরা হতে দেব না। আমার এখানে এই পশ্চিম বাংলায় যারাই আছে, যারাই কাজ করে, যারাই এখান থেকে এসেছে, যারাই বিভিন্ন কাজে এসেছে, যারা অন্যান্য প্রদেশ থেকে এসেছে, যারাই
করেছে, যারাই কাজ করে, যারাই ব্যবসা করে, যারাই পার্মানেন্টলি থাকে, তারা সবাই বাঙালি, তারা বাংলার অংশ, আমরা মনে করি তাই। কিন্তু আমরা কাদের মানব না? আমরা মানব না উত্তরপ্রদেশ থেকে কোন রাজনৈতিক নেতা এসে পশ্চিম বাংলা চালাবে, আমরা মানব না। আমরা মানব না গুজরাট থেকে এসে পশ্চিম বাংলা চালাবে, আমরা মানব না। আমরা মানব না সেই জায়গা, আমরা মানব না মধ্যপ্রদেশের বর্গী সে এসে বাংলাকে চালাবে, আমরা মানব না। আমরা বাংলার মাটিতে তৈরি, আমরা তাই বাংলার মেয়ে মমতাকেই চাই, বারবার চাই বাংলার মেয়ে মমতা চাই, মানব না। আপনি কি ভেবেছেন কোটি কোটি টাকা নিয়ে আপনি ঘুরে বেড়েছেন? 4 কোটি, 5 কোটি, 10 কোটি, 20 কোটি, 25 কোটি, 30 কোটি টাকা নিয়ে ঘুরছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ এমএলএ কেনার জন্য। বলে नाच बुलबुल नाच या पैसा मिलेगा, नाच बुलबुल नाच या पैसा मिलेगा। আর বুলবুলরাও নাচছে 4 কোটি, 6 কোটি, 8 কোটি, 10 কোটি, 12 কোটি, 14 কোটি নাচছে, বুলবুল নাচছে, বুলবুলও নাচছে। বুঝতে পেরেছি? বিশ্বাসঘাতকরা যাচ্ছে 10-10টা বছর এইখানে ভোগ করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকতো, শুভেন্দু অধিকারী তোমার উদ্দেশ্যে বলি, অনেক কথা তো বলে গেছে বাবা, এই মঞ্চে এখানে দাঁড়িয়ে আজকের এই মঞ্চ থেকে বলি, 1996 সালে শুভেন্দু অধিকারী হেরে গিয়েছিল, 2001 সালে শুভেন্দু অধিকারী হেরে গিয়েছিল, 2004 সালে লক্ষণ সেনের কাছে হেরে গিয়েছিল, 2006 সালে বাবার সিটে চলে এলো, যদি জিততে হয় জিতে এলেন। আর 2009 সালে তো আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে 19 জন এমপি জিতেছিলেন। আমিও তার মধ্যে একজন, শুভেন্দু অধিকারীও তার মধ্যে একজন। তুমি এমন কোন বড় জননেতা নাও বাবা, তুমি নিজেকে যতটাই ভাবো না কেন, তুমি সেই তো জায়গায় নাও। বিজেপি কি হয়েছে? বিজেপি বিড়ালগুলোকে বাঘ ভেবে নিয়েছে, বিজেপি বিড়ালগুলোকে বাঘ ভেবে নিয়েছে, বাঘ ভেবে নিয়ে গেছে। 2রা মেয়ের রেজাল্টের পর দেখবে ওই বাঘগুলো পশ্চিমবাংলায় ইঁদুরের মতো ঘুরে বেড়াচ্ছে, এই দিক থেকে ওই দিক দৌড়চ্ছে, গর্ত খুঁজছে, কোন গর্তে যে ঢুকবো সেই গর্ত খুঁজছে ইঁদুরের মতো। দেখবেন আপনারা সেই জায়গায় করে দিয়েছে। হ্যাঁ, আমার কথা পশ্চিম শ্রীরামপুরের মানুষ জানে আমি কতটা সৎ কি অসৎ। আপনার কাছ থেকে সার্টিফিকেট আমাকে নিতে হবে না, আমাকে শ্রীরামপুর পার্লামেন্টের মানুষ সার্টিফিকেট দেবে, আমাকে ডানকুনির মানুষ সার্টিফিকেট দেবে। আপনার কাছ থেকে আমার সার্টিফিকেট, আপনার সার্টিফিকেট নেবেন না। এই যে দাঁড়িয়ে দেখছেন, এইখান থেকে দাঁড়িয়ে এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, যে ডানকুনিতে ব্রিজের অভাব ছিল, আকবর আলী খান্ডেকর 2007 মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী হয়েছিলেন তখন প্রপোজাল একবার দিয়েছিলেন, কিন্তু তখন আমরা বেরিয়ে এসেছিলাম। 2009 মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হওয়ার পর সেই ডানকুনি রেল ব্রিজ মমতা বন্দ্যোপাধ্যায় 2009 বাজেটে ডিক্লেয়ার করেছিল, অর্ধেক পর্যন্ত হয়েছিল। পরবর্তীকালে 50% টাকা রাজ্য সরকার দেয়নি তখনও। পরবর্তীকালে 2011 মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরের দিন সুব্রত বক্সী তখন পিডব্লিউডি মিনিস্টার ছিল, আরো 50% টাকা দিয়ে এই ডানকুনির ব্রিজ আমরা তৈরি করেছি। আমি কি করেছি এই ডানকুনির শহর দেখলেই বুঝতে পারবেন আমরা কি করতে পেরেছি। সবাই মিলে যৌথভাবে আমরা কি করতে পেরেছি। ডানকুনির এই ব্রিজের এই পাশ থেকে একদিক, আরেকটা দিক, দুটিরও দিক দেখুন, দুটো দিকে গুনে নেবেন 26খানা ব্যাংক আজকে তৈরি হয়েছে। এমনি তৈরি হয়নি, এমনি তৈরি হয়নি, আমরাই করেছি।
আমাকে তোমার কাছ থেকে কোনো সার্টিফিকেট নেওয়ার দরকার হয় না। শুনে রাখুন, শুনে রাখুন, পাউচ খাওয়ার অভ্যাস আমার নেই। ছোট থেকে আপনি পাউচ খেয়ে এসছেন, দেখে এসেছেন, তাই আপনার পাউচ খাওয়ার কথা মনে পড়েছে, তাই আপনি পাউচ খাওয়ার কথা বলেছেন, তাই আপনি পাউচ খাওয়ার কথা বলেছেন, তাই আপনি আজকে পাউচ খেয়ে, আজকে ঢাক জল নিয়ে হরিনাম সংকীর্তন করছেন, পাউচ নিয়ে নাচতে নাচতে ঢাক জল নিয়ে বলে বেড়াচ্ছে। ওরে হরিনাম করলেও হবে না, যে পাপী না সে পাপীর জায়গাতেই থাকবে, হরিনামে সে উদ্ধার হবে না, হবে না। বেঈমান মির্জাফররা কখনো উদ্ধার হবে না। মানুষ সব সহ্য করতে পারে, মানুষ সব সহ্য করতে পারে, বেঈমানদের বিশ্বাস করতে পারে না, বেঈমানদের বিশ্বাস করতে পারে না। আপনি শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব জায়গায় বলছেন যে 294টি আসনে উনি প্রার্থী, তাই তো? হ্যাঁ কি না বলেছেন তো? আর আজকের কাগজ দেখুন, আজকের কাগজে আমি পড়লাম এই শুভেন্দু অধিকারী বলে বেড়াচ্ছে সব জায়গায় যে প্রার্থীকে ভাবার দরকার নেই, 294টি আসনে মোদিজি সামনে রয়েছে, তাহলে মোদির নাম করে আপনাকে ভোটে জিততেছে, তার জন্য ভোটে লড়াইয়ের জন্য আপনি নেমেছেন। আপনার দাম ফুটো করি, আপনার দাম ফুটো করি। যতক্ষণ ছিলেন তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল মাথার উপরে, তাই আপনি নেতা হয়েছেন। এখন আপনি মোদির নাম নিয়ে পশ্চিম বাংলায় বেঁচে থাকার চেষ্টা করছেন। এই তো আপনার অবস্থা, এই তো আপনার অবস্থা। বলে বিদ্যাসাগরের, বলে আমি বিদ্যাসাগরের দেশের লোক, আমি কি খারাপ কথা বলতে পারি? আমি কি খারাপ কথা বলতে পারি? আর বিদ্যাসাগরের নাম করে তারপর যত খারাপ কথা বলা যায়, যত পর্যায়ে খারাপ কথা বলা যায়, সমস্ত খারাপ কথা উনি বলেন, সমস্ত খারাপ কথা উনি বলেন। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেন, উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেন ব্যক্তিগত কুৎসারতা, উনি আমার সম্বন্ধে ব্যক্তিগত কুৎসারতা। আপনি বলেছিলেন এই তো আপনার পরিচয়, এই তো আপনার পরিচয়। আর যখন বক্তৃতা দেয় আমাদের তিনজনের নাম করে, আর আপনাদের যদি মনে হয়, মনে থাকে সেই দৃশ্য যখন তৃণমূলের ছেলে ছিল, যে কি কোন দিন যেন ওই নন্দীগ্রামে বলেছিল দেখে নেবো দেখে নেবো, সেই ছবি আপনারা একবার দেখে নেবেন। দেখে মনে হয় যখন বক্তৃতা দিই, যখন বক্তৃতা দেয় এমন ভাবে কথা বলে, তখন আমার মনে হয় বোধহয় আদিম হিংস্র কোনো একটা মানুষ সে বক্তৃতা দিচ্ছে মঞ্চের মধ্যে দিয়ে। শুভেন্দু অধিকারীকে দেখে আমার তাই মনে হয় যে এ সত্যিকারের মানুষের মতো বক্তৃতা দিচ্ছে না, আদিম হিংস্র মানুষের মতো একটা বক্তৃতা। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অত হিংসে করার কি আছে? এত হিংসে করার কি আছে? সে তো বাচ্চা ছেলে, 33 থেকে 34 বছর বয়স মাত্র। আমার ছেলের বয়স, আমার ছেলের বয়স, অত হিংসুটে কেন? তোমার বাড়িতে 4 জন ভাই, 2 জন এমপি থাকবে, তুমি মন্ত্রী থাকবে, তুমি তোমার বাড়িতে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান থাকবে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ থাকতে পারবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় দল করতে পারবে না। তাই কখনো হয়? এত হিংসুটে না। আমি তো ওকে 2009 থেকে চিনি, 2009 থেকে দেখছি পাশাপাশি। 1 নম্বরের হিংসুটে লোক। বলেছে ও সাংবাদিকদের, এদের অবস্থা আমার নাম করে বলেছে অনিল বোসদের মতো। সে তো দেখা যাবে, কিন্তু আপনার হাল কি হবে জানেন? শুভেন্দু অধিকারী, আপনার হাল হবে লক্ষণ শেঠের চেয়েও নিচে আপনাকে রাখতে হবে। লক্ষণ শেঠের নাম করলে মানুষ যেভাবে, হলদিয়ার মানুষ থেকে আরম্ভ করে যেভাবে ঘৃণা করে আপনার নামে, সেই রকম ভাবে আরো 12,000 গুণ বেশিতে মেদিনীপুরের মানুষ আপনার নামে ঘৃণা করবে। নিজেকে খুব পণ্ডিত ভেবেছেন না? বিশাল বড় কিছু।
থাকবেন কিন্তু নন্দীগ্রাম। নন্দীগ্রাম ছেড়ে চলে যাবেন না, নন্দীগ্রাম ছেড়ে চলে যাবেন না, আর নন্দীগ্রাম ছেড়ে অন্য কোথাও দাঁড়াবেন না। দেখি আপনার কত বুকের জোর আছে, আপনাকে দেখে নেব আপনি কত বড় নেতা, আমরা দেখে নেব। 2রা মের পর কিন্তু পশ্চিমবাংলা ছেড়ে চলে যাবেন না, কিন্তু বাংলা পশ্চিমবাংলা ছেড়ে দয়া করে চলে যাবেন না 2রা মের পর। অনেক মন্ত্রিত্ব থাকার সময় অনেক অপকীর্তি করেছে, দিদি অনেক ভালো বলে তাই চোখ কান মুজেছিল। এবার কিন্তু আমরাও ছাড়বো না, দিদিকেও ধরবো আমরা। সব অপকীর্তির একটা একটা করে আপনাকে হিসেব নিতে হবে, একটা একটা। বড় বড় কথা, বড় বড় কথা। আরেকজন এসেছিলেন রাজীব ব্যানার্জি, দিলীপ তো আপনাদের কাছে বলেই গেল একটু আগে, দিলীপ তো বলেই গেল 2006 উনি গিরগিটির যেমন রং পাল্টায় না, গিরগিটি রং পাল্টায় তো, তেমনি উনি কিন্তু গিরগিটির মতো দলও পাল্টায়, গিরগিটির মতো দল বদলায়। উনি আগে ছিলেন কংগ্রেসে, তারপর উনি 2001 সালে এসে এনসিপি এলেন 2001 সালে। কত ভোট পেলেন জানেন? ভোট পেলেন 800। এনসিপিতে এসে উনি ভোট পেলেন 851। তারপর 2004 সালে উলুবেড়িয়াতে এলেন। 2004 সালে উলুবেড়িয়ায় তৃণমূল কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে 3 লক্ষ ভোটে হারলেন। 2006 সালে ডোমজুড়ে প্রায় 45,000 ভোটে হেরে গেছে। সেই যে 2006 থেকে ডোমজুড় থেকে চলে গেছে, উনি যেখানেই দাঁড়ান হারেন যখন, তখন আবার চলে যায়, সেই জায়গার সঙ্গে যোগাযোগ রাখেন না। তাই 2006 সালে 45,000 ভোটে হেরে চলে গেলেন, আর ওই মাটিতে পা দিলেন না। 2008 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে আমাকে দায়িত্ব দিয়েছিল শ্রীরামপুর পার্লামেন্টের পঞ্চায়েত নির্বাচনে। আমি ঘুরে, তখন বিমান ছিল, বিমান চক্রবর্তী জগৎবল্লভপুর দেখত, ডোমজুড়ে কল্যাণ ঘোষ দেখত। আমরা এইখানে করেছি, এ পাশের দিকে সুবীর, সুরজিৎ, এরা মনোজ, এরা সমস্ত সবাই তখন দেখতো 2008 সালে। আজ তারা, আমি এসে মিটিং করেছি, কত জায়গায় গেছি। 2009 সালে আমি নির্বাচিত হই, উনি 45,000 ভোটে হারিয়ে গিয়েছিলেন। আর 2009 সালে সেই ডোমজুড় থেকে প্রথম ডানপন্থী প্রার্থী হিসেবে আমি 7,500 ভোটে জিতি। তাহলে 45 আর 7.5 কত হলো ভাই? প্রায় 53,000। তাই তো লেফট ফ্রন্টের জমানায়, কিন্তু লেফট ফ্রন্টের জমানা 45,000 কাভার করেছে 7,500 ভোট। 52,000 প্লাস করেছি আমি। আর আপনি আমাকে জ্ঞান দিতে এসছেন। 2014 সালে, 2011 সালে আমাদের প্রার্থী অন্য একজন ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বললেন যে আমি একটি প্রার্থীর নাম বলছি, তুমি কিন্তু একটু দেখে দাও। আমার দিদি কল্যাণ ঘোষকে ওখানে সবাই চায়, ওই মাটিতে কল্যাণ ঘোষকে সবাই চায়। বলো না, তোমরা দেখে দাও। প্রথম যখন ওয়ার্কার্স মিটিং হয় জানেন, প্রথম ওয়ার্কার্স মিটিং এ ওনার সাহস হয়নি মঞ্চে আসার, জায়গাটা ও মঞ্চে আসার সাহস হয়নি। দূরে একটা ঘরে দাঁড়িয়েছে। যখন আমি প্রায় 8 ঘন্টা বক্তৃতা দিয়ে দিয়েছি, দিলীপকে ইশারা করলাম যে দিলীপ যে রাজীব ব্যানার্জিকে মঞ্চে তুলে নিয়ে এসেছিল, ওর সেদিন সাহস হয়নি ওইখানে দাঁড়ানো, সাহস হয়নি। 2014 সালে আমি দিলীপকে দায়িত্ব দিয়েছিলাম, আমি জানতাম 2014 সালে দিলীপ যাদব আমার দায়িত্ব ছিল ডোমজুড়ে, ডোমজুড়ের দায়িত্বে দিলীপ যাদব ছিল।
আমি ওকে দুটো জায়গার দায়িত্ব বেশি করে দিয়েছিলাম। আমি বলেছিলাম, শোন, জগৎবল্লভপুর ঠিক আছে, ডোমজুর কিন্তু তোকে পড়ে থাকতে হবে। আমি সারা বিধানসভা সব ঘুরে বেড়াবো, কিন্তু তুই কিন্তু ডোমজুর নিয়ে পড়ে থাকবি। আর জগৎবল্লভপুরটাও আমি দেখে নেবো। দিলীপ পড়েছিল। তাই 2014 সালে আমি 69,000 ভোটে জিতেছিলাম। আর 2014 সালে জেতার পর আমার কাছে এসে হাত জোর করে বলল, দাদা আপনার কাছে একটা আমার বিনীত অনুরোধ আছে। আমার কি বলো? যে যত এমপি ডেভেলপমেন্টের ফান্ড আছে আমি রেকমেন্ডেশন করলে তবে আপনি দেবেন, আর কাউকে দেবেন। আমার কোনো এমএলএ বলেনি। এই তো সাথী এখানে বসে আছে, কোনোদিন সে কথা বলেনি। বরঞ্চ কোনোদিন কখনো বলেছে, দাদা দেখবেন তো এইটা দু একটা করা যায় কিনা। হ্যাঁ কিনা? কোনোদিন কোন এমএলএ বলেনি। রাজীব ব্যানার্জি বলেছিল, আমি তাও হ্যাঁ করেছি। আমাকে অনেকে বলেছিল দেবেন না, এভাবে আপনি ওভাবে করবেন না, আমরা ছাড় না। ঠিক আছে, বাচ্চা ছেলে, ভালো ছেলে, সব করুন না। 2014 সাল থেকে এমনকি সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কুলগুলো আছে যেগুলোতে এমপি রেকমেন্ডেশনে ভর্তি হয়, সেই এমপি রেকমেন্ডেশনে ও যতগুলো নাম দিত সব তো আর দিতে পারি না। 10টা পেতাম, 10টার মধ্যে 4 থেকে 5টা দিয়েছি কেন্দ্রীয় বিদ্যালয়ে। কখনো কোনো এমএলএ কোনো সময় বলে, দাদা এটা একটু দেখবেন, যদি হ্যাঁ, যখন বলেছে দাদা এটা একটু দেখবেন, বড় জোর এইটুকু বলেছে, আর কিচ্ছু বলেনি। কিন্তু ওর বলতো আমাকে দিতে হবে। আমরা ঠিক আছে দেবো। আজ আমি সব করে দিয়েছি। পরে 2019-এ সার্ভে হয়েছে। সার্ভেটা কে করেছিল? সার্ভেটা তো তুমি আর প্রবীর ঘোষাল দুজনে মিলে প্রাইভেট এজেন্সিকে দিয়ে করিয়েছিলে। হ্যাঁ, আর আমার শুনুন, বলে দিচ্ছি আপনাদের, ওই সার্ভে টিমকে এই কানাইপুরে আটকে রেখে দিয়েছিলাম রাত্রি 1টা পর্যন্ত। ওই সার্ভে টিমকে, রাজীব ব্যানার্জির সার্ভে টিমকে পয়সা দেয়া, জিজ্ঞেস করবেন। রাত্রি 1:30টার সময় ডেরেক আমাকে ফোন করে বলল, ওটা আমাদের দলের কেউ নয়, রাজীব একটা পাঠিয়ে দিয়েছে, তুমি দয়া করে ছেড়ে দাও। রাত্রি 1:30টার সময় সেই সার্ভের টিমকে ছেড়েছে। সার্ভে হয়েছে, আমার সার্টিফিকেট উনি দেবেন, আমার সার্টিফিকেট উনি দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন, বলছি যখন ভালো করে বলে দিই, যখন কংগ্রেস যখন তৃণমূল ছেড়ে চলে যায়, তখন অনেকগুলো মন্ত্রিত্বের জায়গা আছে। আমি দিদিকে বলেছিলাম, দিদি আমার 7টা বিধানসভায় এমএলএ রয়েছে, আপনি একটাকেও মন্ত্রী করেন না, আপনি যাকে ইচ্ছে, আমি কারো নাম বলছি, আপনি যাকে ইচ্ছে 7টার মধ্যে একটা অন্তত মন্ত্রী করে দিন। দিদি আমাকে বলো, দেখো হুগলি থেকে করা যাবে না, তুমি যখন বলছো, আমি হাওড়া জেলা থেকে আমার একটা দরকার আছে, তুমি যখন বলছো, আমি তাহলে হাওড়া জেলা তোমার 2টো বিধানসভা কেন্দ্রের থেকে একটা কেন্দ্রে বিধায়ককে আমি মন্ত্রী করব। ও আমার জন্য মন্ত্রী হয়েছিল, আমি তো সেদিন বলিনি, সাথী কান্দাকারকে দিন। আকবর আমাদের একসঙ্গে আমরা এক কাজ করেছি, আকবর আলী কান্দাকার, আমি তো সেদিন বলিনি সাথী কান্দাকারকে দিন, আমি তো সেদিন বলিনি ডক্টর সুদীপ্ত রায়কে দিন, আমি তো কারোর নাম করিনি। দিদি যখন বলল, আমি যদি সেদিন জোর করতাম তাহলে আমি হুগলি জেলা থেকেই একটা দিতে পারতাম। কিন্তু দিদি আমার কাছে শেষ কথা, দিদি যখন মুখ দিয়ে বলেছে হাওড়া জেলা থেকে একজন হবে, ঠিক আছে, তাই আজ আমার জন্য মন্ত্রী হয়েছিলেন। আবার শুনুন, আমি আপনাদের আজ বলি, আবার বলছি, আজ 2018 সালে আমি এত কথা বলতাম না, অনেক কথা বলে গেছে না, এখানে অনেক কথা বলে গেছে, তাই বলে যায়।
2018 সালে যখন গ্রাম পঞ্চায়েতের সিট ঠিক হয়, জেলা পরিষদের ও আমার কাছে এসে ধরলো, বলে দাদা আমাকে যে নামগুলো দিচ্ছে আপনি সেগুলো হ্যাঁ করে দেবেন। আর ঠিক আছে তুই পাঠা, আমি না বলবো না। ওর নাম পাঠিয়ে দিল। ববি ফিরোজ হাকিম আমাকে ডেকে পাঠালো, দিলীপ বলে সেদিন ছিল আমার সাথে। ফিরোজ হাকিম ডেকে পাঠালো, পাশে ছিল সুব্রত বক্সী। ববি আমাকে প্রথম কথা বললো যে দেখো এই ডোমজুড়ের এই কেন্দ্র থেকে দল চাইছে কল্যাণ ঘোষকে ক্যান্ডিডেট করার জন্য। আমি সঙ্গে সঙ্গে বললাম যে দল যদি চেয়ে থাকে, নেত্রী যদি চেয়ে থাকে, আমার কিচ্ছু বলার নেই, দিদি যা বলবে সেটাই হবে। তখন রাজীব উঠে দাঁড়িয়ে বলল কল্যাণ ঘোষ যদি দাঁড়ায় তাহলে আমি রেজিগনেশন দেব, পদত্যাগ করবো আমি। ওকে ঠান্ডা করার চেষ্টা করলো, উনি ঠান্ডা হলেন না। সে কি গরম গরম খেয়ে গেছে। তারপরে আমি পরের সপ্তাহে রবিবার আমি দিল্লি গেছি। ঠিক দুদিন পর সুপ্রিম কোর্টে ছিলাম। আমাকে দিদি টেলিফোন করলো, বলো তুমি কোথায় আছো? আমি দিদি আমি সুপ্রিম কোর্টে আছি। বলো কথা বলা যাবে? আমি বললাম আমি কি 20-25 মিনিট পরে আপনাকে রিং ব্যাক করবো? বলো হ্যাঁ রিং ব্যাক করো। আমি রিং ব্যাক করো। বললো তুমি কি 2:20 ফ্লাইটটা ধরে তুমি আসতে পারবে কলকাতাতে? আমরা হ্যাঁ আসবো। সব কাজ ছেড়ে 2:20 ফ্লাইট ধরে 4:30 নেমে আমি নবান্নে গেলাম। যে বা আমাকে দিদি প্রথম কথা বললো যে কল্যাণ ঘোষ ওখানে ক্যান্ডিডেট হবে। আমি বললাম ঠিক আছে দিদি, এ তো আমি মেনে নিয়েছি। বলো তুমি আমাকে একটা কথার উত্তর দাও, সত্যি কথা কিন্তু আমার কাছে বলবে। আমি বললাম মিথ্যে কথা আপনার কাছে জীবনে কোনোদিন বলিনি। বলো তুমি বলো আমাকে সেই দিন কি যেদিনকে ববির সঙ্গে আলোচনা হয়েছিল সেই দিন কি রাজীব বলেছিল রিজাইন করব? আমি বলেছিলাম হ্যাঁ বলেছিল। বলো তুমি ফোন করো, একটু তুমি ফোন করো, ফোন করে বলো রেজিগনেশন লেটারটা পাঠিয়ে দিতে, পদত্যাগ পত্রটা পাঠিয়ে দিতে। আমি দিদি হাতে পায়ে ধরে আমি বলেছিলাম দিদি নির্বাচনের আগে এটা আর করবেন না, এখন আর করবেন না, পরে দেখা যাবে। নির্বাচন হলো, ভাবতে পারেন কত বড় গদ্দার, কত বড় বিশ্বাসঘাতক যে রাজ্যের একটা মন্ত্রী হয়ে আজকে দলের ক্যান্ডিডেটকে হারিয়ে নির্দল ক্যান্ডিডেটকে জেতাচ্ছে রাজীব ব্যানার্জি। এর মতো মির্জাফর বিশ্বাসঘাতক একটাও হতে পারে? বলুন না আপনারা আমাকে। তার বাণী আমাকে শুনতে হবে। 2018 পর দিদি ওর মুখ দেখতে চাইত। জীবনে কখনো শুনেছেন যে একজন ব্যানার্জিকে ওবিসি মন্ত্রী করেছে? জীবনে কোনোদিন শুনেছেন কেউ? রাজীব ব্যানার্জি বিখ্যাত হলো কখন থেকে জানেন? ওর নাম কেউ জানতো না হাওড়ার এ পাশে, যবে থেকে ওবিসির মিনিস্টার হলো। বলো আরে ব্যানার্জিকে ওবিসির মিনিস্টার কে? না রাজীব ব্যানার্জি ওবিসির মিনিস্টার হলো। মমতা দিয়ে ওকে শিফট করে দিল ওবিসির মিনিস্টারে। এত বিশ্বাসঘাতকতা, এত বেইমানি করেছে। দিদি ওর মুখ দেখতে চাইতো না। আর 2019-এ জানেন দিদি আগে থেকেই জানতে পেরেছিল, বুঝতে পেরেছিল এ ভেতরে ভেতরে সাবোটেজ করবে। আমাকে অনেকে 2-1 বলেছিল, আমি ঠিক অতটা অবিশ্বাস কোনো মানুষকে করতে পারি না। তার জন্য মমতা দি ওকে দক্ষিণ দিনাজপুর পাঠিয়ে বল, দক্ষিণ দিনাজপুর অবজারভার। ওইখান থেকে টেলিফোন করে আমাকে বলছে দাদা ডোমজুড়ে যেদিন দেবেন আগে আমাকে বলবেন, আমি যাব। ডোমজুড়ে যাবেন আমি আমাকে করবো। তখনও বুঝতে পারি। তারপর দেখি ও বাবা, ও একটার পর একটা সাবোটেজ করে যাচ্ছে, একটার পর একটা ড্যামেজ করে যাচ্ছে। আবার দিলীপকে আমি পাঠালাম, দিলীপ এই জায়গাগুলো দেখ। দিলীপ আমার চিফ ইলেকশন এজেন্ট প্রতিটা নির্বাচন। বলে দিদি দিলীপ এসে বলো দাদা এ তো সাবোটেজ করবে, তো আপনাকে হারানোর জন্য বসছে।
এ তো আপনাকে হারানোর জন্য বসে আছে। যে 2014 সালে যেখানে প্রায় আমি 69,000 ভোটে জিতি, সেইখান থেকে নেমে 55,000 ভোটে হলো শুধু রাজীব ব্যানার্জির জন্য। কমে গেল কমে গেল কমে গেল। আপনি বড় বড় কথা হচ্ছে, আসবেন মাঠে, ডোমজুর ছেড়ে চলে যাবেন না। ডোমজুরের মাটিতেই আপনাকে আমরা উত্তর দেব। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, ডোমজুরের মাঠেই খেলা হবে। পদ্ম ফুল পিষে দেব, জোড়া ফুলে ভরিয়ে দেব। আমার পেশাদারিত্ব দিয়ে কথা বলছি। শুনুন, আমি সরকারি উকিল নই, আমি একজন প্রফেশনাল লোক। আমার কাছে যায় আসবে তাই জানে। আপনারা তো অনেকে জানেন, সেই বিকেলি পাসওয়ান থেকে, নন্দীগ্রাম থেকে, বুক ফেয়ার থেকে কোন বড় মামলা আমি করিনি? আপনি বলুন তো। বাংলায় একদিন আমি নিশ্চয়ই মারা যাব, নিশ্চয়ই যাব, কিন্তু আমি যেদিন মারা যাব সেদিনকে সবাইকে মনে করতে হবে যে এই মানুষটা ছিল বলেই তবে রিজানুর রহমান হয়েছিল, আর এই মানুষটা ছিল বলেই নন্দীগ্রামের সিবিআই হয়েছিল, আর এই মানুষটা ছিল বলেই সিঙ্গুরে মামলা করে জিতে কৃষকদেরকে জমি ফেরত পাঠিয়ে দিয়েছিল। এই মানুষটা ছিল বলে। আমি আমার নিজের কথা বেশি বলতে চাই না, কিন্তু আজকে যেহেতু এখানে অভিযোগ করে গেছে, সেই অভিযোগের একটা একটা করে উত্তর দিয়ে যাচ্ছি। রাজীব ব্যানার্জি যখন মন্ত্রী ছিল, তার মন সরকার ছিল, লেজে গোবরে হয়ে গেছিল একটা মামলায়, লেজে গোবরে এসে আমার কাছে বলল, দাদা বাঁচান, দাদা বাঁচান আমাকে, দাদা বাঁচান, নাহলে আমার প্রিন্সিপাল সেক্রেটারি থেকে আরম্ভ করে সবাই তার কন্টেন্ট হয়ে যাবে, দাদা বাঁচান। তাও আমি বাঁচিয়েছি, তাও আমি বাঁচিয়েছি, তাও বাঁচিয়েছি। আমাকে এসব কথা বলবেন না। শুনুন রাজীব বাবু, আমি আপনাকে বলে দিচ্ছি, শুভেন্দু অধিকারী, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনাদের না 7 জন্ম লাগবে আপনাদের পরিবারে আমার মতো একটা লয়ার তৈরি করার জন্য। আপনাদের 7টা জন্ম লাগবে, আর 7টা জন্ম আপনাদের লাগবে। যা ইচ্ছে তাই বলে যাবেন, যা ইচ্ছে বলে যাবেন। ছিলেন তো কন্ট্রাক্টর, ছিলেন তো কন্ট্রাক্টর, ন্যাশনাল হাইওয়ে কন্ট্রাক্টর। মাল খাওয়া আর মাল দেওয়া আর লাইন করা, এটাই তো আপনার মধ্যে রয়েছে, তাই করেছে। দিদি খুব ভালো, যতক্ষণ পর্যন্ত অনেক কন্ট্রাক্টরদের সহ একটা মন্ত্রিত্ব রয়েছে, দিদি খুব ভালো। যেই ওবিসিতে তো আর কন্ট্রাক্টর নেই, দিদি খারাপ হয়ে গেল, দিদি খারাপ। তাও আবার কি, শুনুন, আবার বলছি, আবার বলছি, 2019-এর নির্বাচনের পর আবার এসে বললো, একটু দিদিকে বলো না, তুমি বললে কিছু একটা হবে, তুমি একটু বলো না। আমরা দিদি, রাজীব তোর উপরে দিদি খুব ক্ষেপে আছে, তোকে বলতে গেলে আমি ঝাড় খাবো। বলে না, তবু একটু বলুন না, আপনি একটু বলুন না। একদিন খুব মুখ কাচু মাচু করে, বিশ্বাস করুন বুকে অনেক সাহস নিয়ে দিদিকে বললাম, দিদি, বলো কি, একটু মুখটা ভালো ছিল, আপনার দেখে নি একটু মুখটা কেমন আছে কি, হ্যাঁ একটু রাজীবকে দেখুন, অন্য একটা মিনিস্টার তুমি বলছো, হ্যাঁ দেখুন না। তারপরে ওকে ওই ফরেস্ট মিনিস্টার করেছিল। তারা আমি যদি না বলতাম, ওই অফিসি মিনিস্টার হয়ে থাকতে হতো। বড় বড় বদমাশ, বড় বড় বাদ বেরো না। এরপর আরো অনেক কিছু জানি, কিন্তু বেশি কিছু বললে কিন্তু ভবিষ্যতের জন্য তুলে রাখলাম, তখন উত্তর দেব। এমন উত্তর দেব না, উত্তর পেয়ে যাবে। বড় বড় কথা শুভেন্দু অধিকারী, তাই না? ফেসবুকে তো ঘুরে বেড়াচ্ছে, কি রে, ফেসবুকে তো ঘুরে বেড়াচ্ছে, ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে তো, যেই পার্টি ওয়ার্কারদের নিয়ে
মিছিল টিছিল কাজকর্ম করার পর কোন একটা জায়গায় আছে, সেই জায়গায় সবাইকে বলেছে মোবাইল বাইরে রাখতে হবে। ওই মোবাইলগুলো বাইরে রয়েছে, তার মধ্যে একটি ছেলে যা হোক করে মোবাইল নিয়ে ঢুকেছে। ফেসবুকে দেখতে পাচ্ছে মার্কারি বার বলে একটা বার আছে, সেই বারের সামনে দাঁড়িয়ে আছে শুভেন্দু অধিকারী, সঙ্গে রয়েছে কোল মাফিয়া, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। ফেসবুক থেকে দেখে আমি কিন্তু বললাম, পেয়ে যাবেন, দেখেছেন তো, অনেকে দেখেছেন তো, পেয়েছেন তো, হ্যাঁ কিনা পেয়েছিলাম। সেই ফেসবুকে আমরা দেখেছি। স্বামী বিবেকানন্দ ভাবার কিছু নেই বাবা, তুমি কি চিজ আমরা সবাই জানি, আমি আর সবাই জানি, অত নয়। বলে যা ইচ্ছে তাই বলা যায়। তোমার ভিডিও আমাদের কাছেও আছে। তুমি মানুষ যদি প্রতিবাদ করে তাকে গালাগাল দেবো আমি গাড়ি থেকে নেমে পুলিশ দিয়ে? তুমি যখন মন্ত্রী ছিলে তুমি কি করেছো? গাড়ি থেকে নেমে পুলিশ দিয়ে অশ্লীল ভাষায় তাদের গালাগাল করছে। এই তো শুভেন্দু অধিকারী, বলে বিদ্যাসাগরের দেশের লোক। তোমার চরিত্র আমাদের জানা আছে। অনেকক্ষণ বক্তৃতা দিচ্ছি, প্রকাশ বলবে। সরি প্রকাশ, দেরি হয়ে গেল। হ্যাঁ সরি, ওই একই হল। ও আমার ছেলে, ছোট ছেলের। আচ্ছা, ওই অনেকক্ষণ ধরে বক্তব্য রাখছি। বক্তব্য আমি আর দীর্ঘায়িত করবো না, শুধু আমি একটি কথা বলছি। অনেক লড়াই আমরা লড়েছি, অনেক সংগ্রাম আমরা করেছি, অনেক লড়াই আমরা লড়েছি। লড়তে লড়তে আজ আমরা এখানে এসেছি। আজ বাংলার বুকে সিপিএম এর বিরুদ্ধে লড়াই আমরাই লড়েছি। বিজেপিকে সেদিন দেখতে পাওয়া যায়নি। চমকাই তলার লড়াই আমরা লড়েছি। এমন দিন গেছে, আমি দিদি আমি আকবর সোনালী এই রাস্তাটির ওপর দিয়ে আমরা গেছি। আবার এই রাস্তা দিয়ে যখন ফিরি, চাপাডাঙ্গার কাছে আমাদেরকে বাঁধতে গিয়েছিল। আকবর বেরিয়ে, আকবরের চেহারাটা তো একটু লম্বা চড়া ছিল, ওকে দেখলে লোকে একটু ভয়, মানে দেখলে একটু, আমাকে দেখলে তো কেউ ভয় করতো না, এখন একটু মোটা হয়েছে। আমাকে দেখলে বলতে এক ঠাকুর মালিক আকবরকে দেখে বেশ মনে হচ্ছে যে ভয় সিপিএম দৌড়ে গেছে। সেদিনও আমরা দেখেছি, আমরা একসঙ্গে অনেক জায়গায় গেছি। আমরা লড়াই লড়েছি চমকাই তলায়, আমরা লড়াই লড়েছি নেতায়, আমরা লড়াই লড়েছি কাজলে, আমরা লড়াই লড়েছি অযোধ্যা হিলসের উপরে 11 জন শিডিউল ট্রাইব মহিলাকে সিপিএম এর কমরেডরা যখন ধর্ষণ করেছিল, এই লড়াই আমরা লড়েছি। আমরা লড়াই লড়েছি সিঙ্গুরের মাটিতে, আমরা লড়াই লড়েছি সিপিএম এর বিরুদ্ধে নন্দীগ্রামের মাটিতে, আমরা লড়েছি গড়বেতায় 11 জন মুসলিমকে যেদিনকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিয়েছিল। একদিকে মাঠে ছিল মমতা দি, আর কোর্টে ছিলাম আমি। সিবিআই তদন্তের আদেশ দিয়ে নিয়ে এসেছি। অনেক লড়াই আমরা লড়েছি। লড়তে লড়তে আমরা আজ এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় একটা নাম, যে নাম হচ্ছে প্রতিবাদের নাম। মমতা বন্দ্যোপাধ্যায় একটা নাম, মমতা বন্দ্যোপাধ্যায় একটা লড়াই, একটা সংগ্রামের নাম। এটা হচ্ছে একদিক। আরেক দিক, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে বেস্ট অ্যাডমিনিস্ট্রেটর, ভারতবর্ষের 1 নম্বর মুখ্যমন্ত্রী, সেও মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দিলীপ ঘোষরা, নরেন্দ্র মোদী, অমিত শাহ, সেন্ট্রাল গভর্নমেন্টের যত এজেন্সি আসুক না কেন, তাদের নিয়ে গোল পোস্ট থেকে আরম্ভ করে যেখানে ইচ্ছে দাঁড়া। দিলীপ বাবু আপনাকে বলছি, পাশে দরকার হলে শুভেন্দু অধিকারী, রাজীব ব্যানার্জি, যাকে পারবেন নিন, একটা নয় 5টা গোলকিপার আপনাকে দিলাম। আমরা 5টা গোলকিপার দিলাম। গুনে 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 200-র ওপর গোল আপনাকে দেবই আমরা। সেই 200টা গোল খেয়ে আপনার চেহারার কি হাল হবে আমি তা জানি না, কি অবস্থা আপনার হবে। শেষ করবো যে কথা বলে, সেটা হচ্ছে আমার একটা অনুরোধ আছে। হয় না, থাক না মানুষ,
ওরাই তো ভবিষ্যৎ। আর আমার একটা অনুরোধ আছে আপনাদের কাছে। সে অনুরোধটা কি জানেন? সে আপনাদের কাছে না, অনুরোধটা হচ্ছে আমার নরেন্দ্র মোদী, অমিত শাহের কাছে। আমার একটা অনুরোধ যে 2রা মে নরেন্দ্র মোদী, অমিত শাহ আপনারা কিন্তু কলকাতা শহরে থাকবেন। কলকাতা শহরে থাকবেন আর বিকেল বেলায় 5 মিনিট, আমি তো একটা এমপি, 5 মিনিট আমাকে একটু সময় দেবেন। আপনাদের দুজনের মাথায় সবুজের টিকাটা আমি পরিয়ে দিয়ে আসতে চাই। দয়া করে সময় দেন। ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ জানাই আমাদের শ্রীরামপুরের রূপকার। আর একটা কথা বলে শেষ করি, যে আগামী 6ই এপ্রিল এখানে নির্বাচন হচ্ছে, তাই তো? 10ই এপ্রিল এখানে নির্বাচন হচ্ছে। 10ই এপ্রিল আমাদের যে প্রার্থী হবে, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবে, তাকে ঘাসের ওপর জোড়া কুঞ্চিতে ভোট দিয়ে বিপুল ভাবে আপনারা জয়যুক্ত করবেন। বলতে হবে প্রকাশ